নমস্কার। বলছিলাম যে সামনে নির্বাচন আছে, আমার কিছু অনেক কাজ আছে দাদা। পাল্টানো দরকার নাকি পাল্টানো দরকার না? এখন আমার কাজ, আমি কাজে যাচ্ছি। বলছি সামনে ভোট আছে, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? জি নমস্কার। বলছিলাম সামনে ভোট আছে, তো আপনারা কি চাইছেন, যে আছে সেই থাক নাকি পাল্টানো দরকার? আমি বললে কি আর হবে? না না, আপনি হ্যাঁ না বলেছেন, আপনার মতামত কি জানতে চাইছি। আমি মানুষ কি যদি চাইছে আমি বললাম, সেটাই চাইছি। আমি কিছু বলতে পারবো না। কিছু বলতে চাইছেন না? জি নমস্কার। বলছিলাম সামনে নির্বাচন আছে, প্রার্থী ঘোষণা হয়ে গেছে, তো আপনারা কি চাইছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? এখানে তো যে আছে ওইটাই থাকবে, ভালোই। नमस्कार। बोलছিলাম যে सामने चुनाव है, जो है वही रहे या पलटाना दरकार? बोलिए, कुछ बोलिए। क्या बोले हम? জি নমস্কার। বলছিলাম সামনে 2026-এ নির্বাচন আছে, প্রার্থী ঘোষণা হয়ে গেছে, তো আপনারা কি চাইছেন, পাল্টানো দরকার নাকি যে আছে সেই থাক? না, অবভিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একটা নাম না। সব থেকে বড় জিনিস হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা নাম না। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে, আমরা দেখুন, আমার যদি 35 বছর বয়স হয়ে থাকে, তাহলে আমার যে পূর্বপুরুষ আছেন তারা বাম সরকারকে দেখেছেন 34 বছর। তাতে আমরা 34 বছরে অনেক কিছু দেখেছি, যেমন ধরুন নেতাই দেখেছি, গড়বেতা দেখেছি, সিঙ্গুর দেখেছি, জননী ইটভাটা দেখেছি। সব থেকে বড় জিনিস হচ্ছে এখন আমাদের বিজেপি যেটা হচ্ছে সেটা হচ্ছে জয় শ্রীরাম। সব থেকে বড় জিনিস হচ্ছে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে। আমি একজন হিন্দুর মেয়ে, আমিও কিন্তু সকালবেলা উঠে হনুমান চালিসা পড়ি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র না জপ করে বাড়ি থেকে বেরোই না। এখন যদি বিজেপি বলে তুমি তৃণমূল করছো বলে, আমি একজন তৃণমূল কর্মী, আমি 72 নম্বর ওয়ার্ড তৃণমূল কর্মী, আমার নাম হচ্ছে অর্পিতা ভদ্র। কেউ যদি আমাকে এসে বলে যে হ্যাঁ তুমি হিন্দু নও, তুমি আজকে বিজেপি তৃণমূল করছো বলে তুমি কাফের, this is not a procedure of this political thing, because India is a democratic country and each and every person to be a self-respect, and each and every person have a self living for this his own choice. মানে ধরুন আপনি এখানে আছেন, আপনি বিহারি হন, আপনি কলকাতার লোকই হন, সব থেকে বড় জিনিস হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, আমরা সবাই মিলে এখানে একটা বসবাস করি, সবাই মিলে বসবাস করি। তো যে যার খাদ্য, যে যার পরনে যে কি পরবে, আপনি পাঠানি কোট পরবেন কি আপনি শাড়ি পরবেন কি সালোয়ার পরবেন, আমি সালোয়ার পরেছি, সেটা আপনার নিজের চয়েস থাকা উচিত। সব থেকে বড় জিনিস কি বলুন তো, সরকার নির্বাচিত হয় 5 বছর অন্তর অন্তর, তো হয় উপনির্বাচন, না হলে বিধানসভা নির্বাচন, না হলে লোকসভা নির্বাচন। সব থেকে বড় জিনিস হচ্ছে সরকারের কার্যকারিতার উপরে সরকার নিরীক্ষা করা হয়। সরকার কি করেছে, আপনি ধরুন চাকরি পাননি, আপনি কি সেই সরকারের সময় চাকরি পেয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় 64টা প্রকল্প এনেছে, যেমন হচ্ছে ধরুন লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্য সাথী, যুব সাথী। সব থেকে বড় জিনিস কি বলুন তো, মানুষের জীবন চালাতে না এখন দম বন্ধ হয়ে যায়। বাবা মা মানে ধরুন পরিবারে যদি 4 জন থাকে, 3 জনকে চাকরি করতে হয়, জিনিসপত্রের দাম এখন অগ্নিমূল্য। আমি আপনাকে বলছি, আমার ফ্যামিলিতে কেউ নেই, আমাকে কালকে 2100 টাকা দিয়ে গ্যাস কিনতে হয়েছে, জানেন? 2100 টাকা দিয়ে গ্যাস কিনতে হয়েছে। একটা মানুষ যদি 10,000 টাকা রোজগার করে, তাকে যদি 2100 টাকা দিয়ে গ্যাস কিনতে হয়, 2100 টাকাটা যদি আমার থাকতো, আমার যে গ্যাসের যে দামটা যদি আমার লাগতো, বাকি 1000 টাকা থাকলে আমি সংসারে অন্য কিছুতে চালাতে পারতাম। মধ্যবিত্ত মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আপনি বলুন তো, বাড়িতে যদি কেউ অসুস্থ হয়, পুরো বাড়িটা অসুস্থ হয়ে যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী নিয়ে এসেছে, 64টা প্রকল্প, কেউ না কেউ কোনো না কোনো প্রকল্প পাচ্ছে, সেটা কিন্তু ভিক্ষের দান নয়। আয়ুষ্মান ভারত তো সেই কারণে লাগু করতে দেয়নি, মানুষ বলছে। সব থেকে বলুন, দেখুন আয়ুষ্মান ভারত সেটার জন্য লাগু করতে দেয়নি। আয়ুষ্মান ভারতের জন্য সব থেকে বড় জিনিস হচ্ছে, আয়ুষ্মান ভারত যদি আপনি লাগু করতে হয়, তাহলে আপনার বাড়িতে অনেকগুলো কিছু থাকবে না, ফ্রিজ থাকতে পারবে না, আপনার পাকা থাকবে না, এতগুলো। আপনি বলুন তো, এখন মধ্যবিত্ত বাড়িতে দেখুন, প্রত্যেকটা, এখানে আপনি কোনো সাধারণ বস্তি বাড়িতে যান, দেখবেন একটা এসি আছে, পাখা আছে, ফ্রিজ আছে, যেগুলো মানুষের দরকার পড়ে, নিত্যদিনের প্রয়োজনে। আপনি যদি বাড়িতে সবজি আনেন, আপনি কি করে রাখবেন? এখন তো গরমকাল পড়ে গেছে, আপনার খাবারটা পচে যেতে পারে। আয়ুষ্মান ভারতের কিছু শর্ত আছে,
যেটা মেনে চললে মানুষ আয়ুষ্মান ভারত কেউ ইয়ে করতে পারবে না। তার পাকা থাকতে পারবে না, সে মাটির বাড়িতে থাকতে হবে, তাকে কোঠা চালে থাকতে হবে। সেটা কি সেই মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটা নিয়মটাই রাখিনি। আচ্ছা, পশ্চিমবঙ্গের অনেক মানুষ বলছে বেকার ভাতা চাই না, কর্মসংস্থান লাগে। সব থেকে বড় জিনিস বলুন, একটা কথা বলি, ভারত হচ্ছে 140 কোটির দেশ, ঠিক আছে? ভারত হচ্ছে 140 কোটির দেশ। মানুষে আস্তে আস্তে শিক্ষার দিক দিয়ে উন্নতি হয়েছে। আপনি বলছেন বেকার ভাতা চাই না, আমি বলছি না, শুনুন একটা কথা বলছি, বেকার এই যে যদি যুবসাথী প্রকল্পটা কিন্তু বেকার ভাতা নয় দাদা। আমি আপনাকে বলছি, আমি যেমন ডবল এম এ করেছি, ডবল এম এ করে তো সবার ভাগ্যে হয় না দাদা যে সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে ক্যাম্পাস থেকে আপনি চাকরি পেয়ে যাচ্ছেন। তার জন্য একটা প্রসিডিওর লাগে। আপনার চাকরিটা পাওয়ার জন্য একটা বড় এখন ভারতীয় অবস্থা হয়ে গেছে যে সেক্টর 5-এও যদি চাকরি পেতে হয় না, আপনাকে 2 থেকে 3 বছর আপনাকে সেখানে মানে জুতো সুতোয়ালা খোয়াতে হয়। তার এই প্রসিডিওরটা খরচাটা কে দেবে? আমার পরিবারে ধরুন 3 জন মিলে 20,000 টাকা রোজগার করে, 15,000 টাকা আমার সংসার খরচা যায়। তারপরে যদি 1500 টাকাতেও আমি যদি একটা ধরুন ফর্ম ফিল আপ করতে পারি, ধরুন একটা মানুষের ফর্ম ফিল আপের জন্য থাকে, যাতায়াতের জন্য টাকা, যাতায়াতের জন্য নিয়ে লাগে, ধরুন ওখানে চাকরি করতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছে, যাতায়াতের খরচা আছে। সারাদিন তো মানুষের না খেয়ে থাকতে পারবে না, তার একটা খরচা আছে। সেটার জন্য আপনি যদি সেটাকে আপনি বেকার ভাতা, আপনি যদি সেটাকে যদি ভিক্ষের দান মনে করেন, তাহলে আপনার কাছে সবকিছু ভিক্ষের দান। যেটা যুবসাথী দেওয়া হচ্ছে সেটা বেকারদের জন্য দেওয়া হচ্ছে নাকি সবার জন্য দেওয়া হচ্ছে? সব থেকে বড় জিনিস হচ্ছে মানুষের শিক্ষাগত যে ধরুন মাধ্যমিক যারা পাশ করেছে, শুনুন একটা কথা শুনুন, মাধ্যমিক যারা পাশ করেছে তাদের থেকে বেকার যুবসাথী দেওয়া হচ্ছে। মাধ্যমিক যারা পাশ করছে তারা কখনো 40,000 টাকা মাইনে চাকরি পাবে না দাদা। লেট মি ফিনিশ। যারা মাধ্যমিক পাশ করেছে তারা 11-12 পড়ছে, তারা সেই 1500 টাকা খরচা করে একটা ভালো টিচার রাখতে পারে। তার বাবার হয়তো মায়ের হয়তো সংস্থান নেই, তার বাবা মায়ের হয়তো টিচার রাখার সংস্থান নেই, বাড়িটা ছেলেটা মেধাবী বা মেয়েটা মেধাবী, তাকে বাড়িতে একা পড়তে হচ্ছে, সে হয়তো তার আরো আপগ্রেড করতে পারছে। সব থেকে বড় জিনিস হচ্ছে, শুনুন আমি আপনাকে বলি, ছোট বয়স থেকে মানুষের যখন জন্মাচ্ছে তারপর মৃত্যু পর্যন্ত অনেক এমন লোক আছে দাদা যাদের ডেড বডি রাস্তায় পড়ে থাকে, তাদের দাহ করার কেউ থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প মানুষকে নিজে নিয়ে গিয়ে দাহ পর্যন্ত করে দেয় এবং তার বাড়ির লোককে 2000 টাকা পর্যন্ত দেয়। এটাও যদি আপনাদের মনে হয় বা কারোর যদি মনে হয় এটা ভিক্ষের দান, যে দাদা সবাই কোটিপতি নয়, সবাই 10 লাখি স্যুট পরে না, সবাই 10 লাখি বুট পরে না। কিছু মানুষ কয়েকদিন আগে, দেখুন কিছু মানুষ তো বলবেই, যাদের বলার তারা বলবেই, তাদেরকে আপনি উত্তরটা দিয়ে দিন। আর সব থেকে বড় জিনিস হচ্ছে কি বলুন তো, কিছু মানুষ এরকম দাবি করছিল যে মর্গে থেকে লাশের চোখ চুরি হয়ে গেছে। দেখুন মর্গ থেকে লাশের চোখ চুরি হয়ে গেছে সেটা তো প্রমাণ বলবি। কিছু কিছু জিনিস আছে যেটা আইনগত দিক দিয়ে এখনো বিচারাধীন জিনিসের সম্বন্ধে আমরা বলতে পারি না দাদা। মানুষ বলছে, সেটা মানুষ বলছে, মানুষের কাছে কি প্রমাণ আছে? কিছু কিছু মানুষ তো অনেক কিছুই বলে দাদা। কিছু মানুষ বলছে যে দেশ এখন অনেক উন্নতি করে গেছে। আপনি বলুন তো, আমি একটা মধ্যবিত্ত বাড়ির সন্তান, আমাকে রোজগার করে খেতে হয়, আমাকে 2100 টাকা দিয়ে গ্যাস কিনতে হবে কেন? আমার গ্যাসটা পাওনা, আমি একটা গ্যাসের জন্য অ্যাপ্লাই করেছি, একটা গ্যাস পাওনা তো আমার হয়, সেই গ্যাসের প্রাপ্য টাকাটাও তো আমি প্রত্যেক মাসে দিই। এই মাসে কেন আমাকে 2100 টাকা দিয়ে গ্যাস কিনতে হলো? আচ্ছা, কিছু মানুষ এটা দাবি করে গোটা ভারতের থেকে সব থেকে বেশি বিদ্যুতের মূল্য নাকি এই রাজ্যে বেশি। এখানে শুধু সব থেকে বড় জিনিস শুনুন, একটা কথা বলি, এখানে অনেকগুলো প্রাইভেট কোম্পানি আছে, সিএসসি থেকে আরম্ভ করে। সব থেকে বড় জিনিস হচ্ছে রাজ্য সরকারের বিদ্যুতের মূল্য আপনি যদি কভারেজ করেন, আপনি দেখবেন এখানকার বিদ্যুতের মূল্য সব থেকে কম। সব থেকে বড় জিনিস শুনুন, আমি যখন চাকরি পাইনি তখন আমি মা কিচেনে খেতাম, এখনো আপনি 5 টাকা এখানে ডাল ভাত ডিম সবকিছু পাবেন, অন্যান্য কোনো জায়গায় আপনি সেটা পাবেন না। সেটা সম্ভব না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প 64টা প্রকল্পের মধ্যে যে কটা প্রকল্প চলছে এখন অনেক শুনুন, সব থেকে বড় জিনিস হচ্ছে এখন মধ্যবিত্ত সন্তানরা এমন একটা জায়গায় চলে গেছে শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে, তারা হয়তো হায়ার স্টাডিজ করতে চায় কিন্তু তাদের পরিবারের সংস্থান নেই দাদা। তারা কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা সেই টাকাটা পায় এবং চাকরি করবার পরে যখন তারা এস্টাবলিশড হয়ে যায় তখন সেই স্টুডেন্ট ক্রেডিট মানুষ কার্ড। প্রশ্ন করছে কর্মসংস্থান কোথায়? দেখুন কর্মসংস্থান এখন যদি আপনি বলেন সেটা কেন্দ্রীয় সরকারেরও বলা উচিত, ক্যাপিটালিজম বাড়াতে হবে। কর্মসংস্থান সব থেকে বড় জিনিস। আমাদের নরেন্দ্র মোদী বলেছিলেন বছরে 1 কোটি কর্মসংস্থান হবে, 2 কোটি কর্মসংস্থান হবে। তা উনি যদি কিছু নাই জানেন তা উনি 2014 সালে কি করে কথা বললেন?
যে আমি বসেই আমি বছরে 2 কোটি করে চাকরি দেব। 14 সাল, এখন 2026 সাল, 13 ইন্টু 2, 26 কোটি মানুষের চাকরি হওয়া উচিত ছিল। সব থেকে বড় জিনিস হচ্ছে গুজরাটি, উনি যে সব থেকে বড় জিনিস হচ্ছে গুজরাটি মুখ্যমন্ত্রী ছিলেন। গুজরাটের অবস্থাটা গিয়ে দেখুন, বিহারের অবস্থাটা গিয়ে দেখুন দাদা। আমাদের এখানকার শিক্ষাগত যোগ্যতা সব থেকে বেশি পাঞ্জাবের থেকে পরে পশ্চিমবঙ্গ যদি হয়ে থাকে এডুকেশনের সেকেন্ড লেভেলে আছে। না, কর্মসংস্থানের কথা হচ্ছে। কর্মসংস্থান বলতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্ট কত কর্মসংস্থান আছে দাদা? গুজরাটের থেকেও কি পশ্চিমবঙ্গ এগিয়ে নাকি পিছিয়ে? অবভিয়াসলি এগিয়ে, 40% এখনো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আপগ্রেড করেছে। গুজরাটের থেকে পশ্চিমবঙ্গ এগিয়ে, অবভিয়াসলি এগিয়ে। আপনারা যখন মিডিয়াতে কাজ করেন তখন আপনাদের কাছে রিভিউ থাকে দাদা। সব থেকে বড় জিনিস হচ্ছে রাজনীতির জন্য যদি রাজনীতি করা হয় না, তাহলে আপনার কোনো কিছুই দরকার। ওনার তো আরো বেশি দেখা উচিত। ওনার বড় বড় সেন্ট্রাল গভর্নমেন্টের লোকেরা যারা আসে, শুনুন, সব থেকে ভোটের আগে ওনারা সব সময় আমি তো শুনেছি উনি 10 লাখি স্যুট পরেন, 10 লাখি বুট পরেন। উনি অনেক শিক্ষিত মানুষ। তা ওনার যদি এতখানি দেশের জন্য মানে দরদ হয়, উনি তো প্রধানমন্ত্রী, হি ইজ দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তাহলে উনি আমাদের জন্য কিছু করছেন না কেন? আচ্ছা, ফেসবুকে অনেকে কমেন্ট করে মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল চাকরি হবে। কি বলছেন? ফেসবুকে অনেকে কমেন্ট করে যে ডবল চাকরি হবে, মুখ্যমন্ত্রী বলেছিলেন, সে বিষয়ে ডবল চাকরি সেটা কোনোদিন আমি আজ পর্যন্ত শুনিনি। ফেসবুকে আমিও লিখি দাদা, সব ফেসবুকে আমিও লিখি। আমি কিন্তু কোনো বিরোধী পক্ষের কোনো কথা নিয়ে লিখি না। আমি আমার সরকারের উন্নয়ন নিয়ে লিখি। বিরোধীদের কি বলছে সেটা সম্বন্ধে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার দলের উন্নয়ন, আমার দেশের উন্নয়ন, আমার রাজ্যের উন্নয়ন, সেটাকে আমি সবার দিকে পৌঁছে দিতে চাই। আচ্ছা, মহুয়া মিত্র বলছিলেন যে যারা বিজেপিকে ভোট, যারা তৃণমূলকে ভোট দেবে না তারা বাঙালি নয়। যারা বললাম তো, আমাকে যদি এখন তৃণমূলকে যারা ভোট দেবে না তারা হচ্ছে বাঙালি নয়, সেটার কথাটা একবারও মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি। শুনুন, একটা কথা বলি, উনি বলেছেন যে কোনো ভদ্রলোকেরা অন্তত যারা, আপনি বিশ্বাস করতে পারবেন না, আমি যখন ফেসবুকে লিখি বিজেপির পক্ষ থেকে বা বামবাইয়ের পক্ষ থেকে আমাকে কি কমেন্ট করা হয় সেটা আমি আপনাকে না বলে বোঝাতে পারবো না, কিন্তু তার এগেনস্টে আমরা কিচ্ছু বলি। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো কথাই বলতে পারে না, সেটা যদি বলা হয় তাহলে বিকৃত করে বলা হয়েছে। আমাদের দলীয় নেতৃত্ব এগেনস্ট পার্টির সম্বন্ধে কোনো কথা বলেন না। না, এই কথা মহুয়া মিত্র বলছে। সেটা মহুয়া মিত্র বলেছেন, সেটা হয়তো মহুয়া মিত্র বলে, আমি বিশ্বাস করি না। সেটা মহুয়া মিত্র বলছে, আপনি বলেছেন কবরে, যে মহুয়া মিত্র কথাটা তো অন্য কেউ ইয়েও করতে পারে। মহুয়া মিত্র একজন শিক্ষিত মানুষ। মহুয়া মিত্র একজন শিক্ষিত মানুষ। শি ইজ আ মেম্বার অফ পার্লামেন্ট। শি ইজ আ মেম্বার অফ পার্লামেন্ট। আপনি বলছেন উনি বলেন। দেখুন, আপনি মন্ত্রী, আপনার কথাটা এখন নানানভাবে বিকৃত করা যায়। আপনি সকালবেলা শুনছেন এই কথাটা, আপনি এখনো ভাবছেন হয়তো কখন বললাম কথাটা, রাত্রিবেলা একটা রিভিউ বেরিয়ে গেল আপনার সম্বন্ধে। কোনো রেসপেক্টেবল পার্সন, সে লোকসভাই হোক, বিধানসভাই হোক, বা আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলির লোকই হোক, তারা কখনো এগেনস্ট অফ কনস্টিটিউয়েন্সি কথা বলতে পারেন না। শিক্ষামন্ত্রী ব্রাত বসু বলেছিলেন যারা তৃণমূল করে তারাই চাকরিটা পাবে। সেটা হতে পারে না। তাহলে আপনি দেখুন, আপনার তো রিভিউ করছেন, আপনি এখানে দেখুন, আমাদের রং দেখে কখনো কাজ করা হয় না। তৃণমূল কংগ্রেস কখনো, তাহলে শুনুন একটা কথা বলি, যদি আপনি বলছেন ব্রাত্য বসু বলেছেন যারা তৃণমূল করে তারাই চাকরিটা পাবে, তাহলে এখানে তৃণমূল যারা করে না তারা লক্ষ্মী ভান্ডার পাবে না, তাদের তো কোনো কিছুই পাওয়া উচিত না। তারা যদি চাকরিটাই না পায় তাহলে তো লক্ষ্মী ভান্ডার পাওয়া উচিত না, বিধবা ভাতা পাওয়া উচিত না, বার্ধক্য ভাতা পাওয়া উচিত না, যুবসাথী। আমরা প্রত্যেকের বাড়িতে কজনের বাড়িতে গিয়ে নক করে দেখেছি, তুমি কি সিপিএম করো, তুমি কি বিজেপি করো, নাকি তুমি তৃণমূল করো? তাহলে আমাদের কিছুই পাওয়া উচিত না দাদা। আমরা কখনো রং দেখে কাজ করি না। আমাদের দলনেত্রী, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কখনো রং দেখে কাজ করে না। আমাদের কাছে সবাই সমান। আমি আপনাকে বলছি, আমার কয়েকটা বিজেপির বন্ধু আছে, তারা যদি আজই আবার ফোন করে যে আজই বিপদে পড়ে, কেউ না থাকুক, তাদের বিজেপি বন্ধুরা না থাকুক, আমরা থাকবো। ধন্যবাদ। ধন্যবাদ।